নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। ভোট পর্ব সমাপ্ত, এখন অপেক্ষা শুধুমাত্র 4 তারিখের। আগামী 5 বছর বাংলার মসনদে কে বসছেন। কিন্তু তার মধ্যেই যে অনভিপ্রেত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো হচ্ছে টুকরো কিছু অশান্তির ছবি। দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক আগে থেকে যে অশান্তির সূত্রপাত, আজকের দিন পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল অশান্তির খবর ধরা পড়েছে। আর যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে বেহালা পশ্চিম। দিনভর আপনারা দেখেছেন উত্তপ্ত থেকেছে পরিস্থিতি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল তাদের মতো করে কিছু ব্যাখ্যা দিচ্ছে, বিজেপি তাদের মতো করে কিছু ব্যাখ্যা দিচ্ছে। আহত হয়েছেন একাধিক এবং যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারা। বেহালার এই ছবি, পাশাপাশি রাসবিহারীর ছবি আপনাদের দেখিয়েছি। শহর কলকাতার ভেতরে বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছে। ভাঙড়, আবারও যে কথা বলছি যে নতুন করে এবারের নির্বাচনে আমরা অন্তত দেখলাম নওশাদ সিদ্দিকেরও একটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট এখানে। নওশাদ সিদ্দিকও বলছেন যে মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। যে ভাঙড়ে বোমা গুলি এইরকম শব্দে এখানকার মানুষের ঘুম ভাঙে, সেই ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কিন্তু তারপরে আবারও ভাঙড়ের কিছু জায়গায় বিক্ষিপ্ত খুবই সামান্য গণ্ডগোল। ভাটপাড়া থেকে কিছু খবর এসেছে গণ্ডগোলের, ক্যানিং থেকে গণ্ডগোলের খবর এসেছে, রানাঘাটে গণ্ডগোলের খবর এসেছে, শান্তিপুরে গণ্ডগোলের খবর এসেছে। এই রকম কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল, অশান্তি, এই সব কিছুর মধ্যেই খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে 90%-এর ওপরে ভোট। এই 90%-এর ওপরে ভোট, দু দফার কথাই আমি বলবো আলাদা আলাদাভাবে। 90% ওপরে ভোট, সেটা কি রাজনৈতিক ক্ষেত্রে ইতিবাচক দিক? বিধানসভা নির্বাচন সম্পন্ন, এই নির্বাচন শেষ কবে এই রকম মোটের ওপর শান্তিপূর্ণ বাংলার মানুষ দেখেছেন, বা আমার এখানে যারা প্যানেলে এই মুহূর্তে বসে রয়েছেন তারা দেখেছেন? আমি ডেফিনেটলি তাদের কাছে তো জানতে চাইবই। আর খুব স্বাভাবিক ঘটনা এটা যে এর পরেই আসবে যে এত পার্সেন্টেজ অফ ভোট কোন দিকে পাল্লা ভারী হলো, কার আখেরে লাভ হলো। হিংসা প্রায় নেই নির্বাচনে, কার লাভ হলো, কি ইঙ্গিত দিচ্ছে? চুলচেরা বিচার, চুলচেরা বিশ্লেষণ, এই সব কিছু নিয়ে কথা হবে। কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি বক্তব্য যেটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাইব। উনি বলছেন 226টার বেশি সিট পেয়ে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আরও কিছু মন্তব্য তার রয়েছে, খুব বাছাই করে কিছু রিয়াকশন শোনাবো। প্রথমেই শোনাই, 226টি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা তার বেশি কেন্দ্রে নির্বাচিত হয়ে তৃণমূল সরকার ফিরবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হতে চলেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বলছেন। এবং যে এক্সিট পোল ইতিমধ্যেই বাজারে রয়েছে, সেই এক্সিট পোল সম্পর্কেও মন্তব্য করেছেন মাননীয়া। দেখুন কি বলেছেন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, আমরা 200-300 পেয়ে যেতে পারি। 226 ক্রস করবো 2026-এ। যেটা টিভিতে দেখাচ্ছে, এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08-এ, আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে এটা। এবং
ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, গদি মিডিয়াকে দিয়ে। ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায়, যাতে উল্টো পাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016তেও সেম জিনিস হয়েছে, 2021এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সিট পোল দেখানো হয়েছে বিজেপির কথায়। যাই হোক, আসবো আলোচনা। আমার সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র। চার্লসদাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন শক্তি মৈত্র, কংগ্রেস মুখপাত্র। শক্তিদাকেও স্বাগত জানাবো। অম্বরীশ সরকার, তৃণমূল মুখপাত্র, স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অম্বরীশদার সঙ্গে এর আগেও কথা হয়েছে ভোটের দিন। অম্বরীশদা, আপনাকেও স্বাগত জানাই। আমি ভেবেছিলাম অম্বরীশদার সঙ্গে কথাটা দিয়ে শুরু করব, কিন্তু যখন এরকম একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তখন একটু চার্লসদার কাছে আসি। চার্লসদা, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 226-এর বেশি সিটে ওনারা আসতে চলেছেন এবং এই এক্সিট পোল এটা আপনারা করাচ্ছেন। দেখুন, এখানে প্রথমেই বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটু আগে বক্তব্য আপনারা শোনালেন, আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার এক্সপ্রেশন, ওনার দাঁড়ানো, ওনার নমস্কার করা দেখলেন, দেখে মনে হলো এটা হচ্ছে বিদায় বার্তা। বিদায়ের ঠিক আগে আগে মানুষ যখন কোনো বার্তা দেয় তার কর্মীদের, তার সমর্থকদের, মমতা বন্দ্যোপাধ্যায় সেই হচ্ছে ছবিটা বড় করে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন বলছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ একবার দেখি, ছবিটা দেখি। আপনি ওনার নমস্কার থেকে দেখান, একদম নমস্কার থেকে একবার, আরেকবার একটু দেখি ছবিটা কি রকম, কেন দেখুন কতক্ষণ ধরে উনি নমস্কার করে বসে দাঁড়িয়ে আছেন। দেখুন এটা আপনার বিদায় বার্তা কেন মনে হচ্ছে এটা? দেখুন ওনার কথাবার্তা, একটু সাউন্ডটা শুনুন। ওনার আপনাদের কাছে, আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তো মানে এটা তো মানে এটা কেন আপনার মনে হচ্ছে আমি জানি না। যাই হোক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি খুব কাছ থেকে। আচ্ছা, ইদানিংকালে দেখাটা হয় না, মানে সাংবাদিক হিসেবে দেখেছি কাছ থেকে। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কনফিডেন্স লেভেল ওনার দেখেছি, সেই কনফিডেন্স লেভেল নেই এখানে। এক, দুই হচ্ছে, আপনি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন ভোটের দিন উনি সকালবেলায় সকাল 7টার মধ্যে উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন? উনি নিজে বলছেন যে ভোটের আগের দিন উনি সারা রাত ঘুমোননি। না, সেটা তো কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের কথা উনি বলছেন। এটা হচ্ছে ওনার টেনশন। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। উনি জানেন যে ওনার বিদায় আসন্ন, আর উনি অলরেডি মানুষের মনে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। 4ই মে থেকে উনি অফিসিয়ালি প্রাক্তন হতে চলেছেন। মানুষ যা করার গতকাল করে দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তায় দেন না কেন, পুরোটাই ওনার হাতের বাইরে, খেলা শেষ। আচ্ছা, এই যে এতগুলো মানে গন্ডগোল, অশান্তি হচ্ছে, আমরা বেহালা পশ্চিমটাও একটুখানি আলোচনায় রাখতে চাইবো। এগুলো মানে কেন হচ্ছে এখন? আরেকটি কথা আমি বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে হয় না শেষের শুরু, বিগিনিং অফ দ্য এন্ড অফ তৃণমূল কংগ্রেস। দেখুন, অলরেডি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ, যাদের নিয়ে উনি তৃণমূল কংগ্রেস গড়েছিলেন প্রথম দিন থেকে, সেই পার্থ চট্টোপাধ্যায় গতকাল অ্যান্টি মমতা কমেন্ট করেছেন। সেই পার্থ চট্টোপাধ্যায় গতকাল দুপুর ঠিক 11:30 নাগাদ উনি খুব মিনিংফুলি বলেছেন যে কেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না, এবং কেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, এবং কেন উনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের বাইকটা শোনান। পার্থ চট্টোপাধ্যায়ের রিয়াকশন আমরা গতকাল দিনভরও দেখিয়েছি। আমি চেষ্টাও করব যদি এই অনুষ্ঠানের মধ্যে সেটা দেখানো সম্ভব হবে। যাই হোক, আমি তাহলে অম্বরীশ দার কাছে একবার একটু সরাসরি চলে যাওয়ার চেষ্টা করি। অনেকগুলো অভিযোগ, আপনারা থাকছেন না ক্ষমতায়, চার্লস নন্দী সিএনএর ক্যামেরায় সরাসরি দাবি করছেন। অম্বরীশ দা, চার্লস বাবুকে স্বাগত জানাবো এবং আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত দর্শকদের আরো একবার স্বাগত জানাবো। বিষয়টা হচ্ছে যে চার্লস বাবুরা মনে করছেন তারা ইতিমধ্যেই বেশ কিছু ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। তাদের যে বহিরাগত নেতৃত্বরা, অ্যাকচুয়ালি বিজেপির রাজ্যের নেতৃত্ব, রাজ্যের যারা নেতৃত্ব, তাদের তো কোনো অস্তিত্ব ছিল না এই নির্বাচনে। বহিরাগত নেতৃত্ব, বহিরাগত দিল্লির বা ইউপির বা 19টা রাজ্যের যে সমস্ত নেতৃত্বরা, তারাই নির্বাচন পরিচালনা করেছেন। এবং সেই জায়গা থেকে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে
তো তারা আসলে হিসেবটা বোঝেননি এক্স্যাক্টলি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, বডি ল্যাঙ্গুয়েজের কথা উনি বলছেন, মানুষের কাছে আমরা সবসময়ের জন্য দায়বদ্ধ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবসময়ের জন্য দায়বদ্ধ এবং আমরা হাত জোর করেই মানুষের কাছে 365 দিন যাই, মানুষের পাশে থাকি। তো সেটা কোথাও কোনো বডি ল্যাঙ্গুয়েজ, খারাপ বডি ল্যাঙ্গুয়েজ নয়। যখন এই বডি ল্যাঙ্গুয়েজ তিনি প্রকাশ করছেন সেই সময় কিন্তু ভোট নেই, সেই সময় কিন্তু ভোট কিন্তু ওভার হয়ে গেছে, ভোট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে যে 226+ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি যে অত্যাচার এই রাজ্যের মানুষের উপর করেছে একদম ফ্রম দ্য বিগিনিং, মানে একদম ধরুন বাংলার মানুষের টাকা আটকে বিজেপি রাখা তো থেকে শুরু ক্ষমতায় করে নেই, তারা অত্যাচার করলো কি করে? বাংলার মানুষের জন্য যেভাবে করে দিল্লির সরকারের কাছ থেকে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে পাওনা গন্ডা সেগুলো আটকে রেখে বাংলার মানুষকে পদে পদে যে হেনস্থা করা, বাংলার মানুষের ঘরের টাকা আটকে রাখা, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রাখা, সেখান থেকে বঞ্চনার কথা বলছি, সেইখান থেকে সেটাও তো এক রকমের অত্যাচার। এবং তারপরে লেটেস্ট হচ্ছে এসআইআরটা অ্যাকচুয়ালি চার্লস বাবুরা বুঝতে পারছেন না, হিসেবটা মানে কনক্লুশন টানতে পারছেন না। এই কারণেই তারা ভুল পথে পরিচালিত হচ্ছেন, এই কারণেই যে তারা এসআইআরটাকে ভেবেছেন যে তারা এক একটা কেন্দ্রে কোথাও 13,000, কোথাও 15,000, কোথাও 20,000 ভোট বাদ দিয়ে তারা হয়তো ওই হিসেবের যে অঙ্কটা একটা ওনারা পাটিগণিতের অঙ্ক করেছেন যে এত আমাদের লিড ছিল 2024 সালে, সেখানে এত হাজার ভোট আমাদের ডিলিট হয়ে গেছে সেই কেন্দ্রে, সেখান থেকে তাহলে আমাদের জয়ের অঙ্কটা বেরিয়ে আসবে। কিন্তু আলটিমেটলি এই এসআইআর এর জন্যই যে সাধারণ মানুষ বিজেপির প্রতি বিরক্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্রাতা হিসাবে মেনে নিয়ে একমাত্র নেত্রী যিনি, একমাত্র নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যারা মানুষের এই অধিকারের জন্য কাজ করে, সেই জায়গা থেকে কনফিডেন্স আপনি বলছেন কনফিডেন্স বিজেপির বেশ, আপনি বলছেন কনফিডেন্সের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে 226-এর বেশি আসন নিয়ে। আমি আসবো দুজনের কাছেই আসবো, শক্তিদার কাছেও আসবো। প্রধানমন্ত্রী যখন এই মানে প্রচারগুলো চলছে, গত 27 তারিখ, খুব যদি ভুল না করি 27 তারিখ, প্রধানমন্ত্রী বললেন খুব তাৎপর্যপূর্ণ একটা কথা, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে হবে আমাকে, মানে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। কনফিডেন্ট প্রধানমন্ত্রীও বলছেন বিজেপির সরকার তৈরি হবে, ওনার কথার মাধ্যমে তো খুব স্পষ্ট এটা যে বিজেপির সরকার তৈরি হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন। আমি প্রধানমন্ত্রীর একটু বক্তব্যটা আগে শোনাই, আমি তারপরে আসছি আলোচনায়। দেখুন কি বলেছিলেন। যারা বাংলার মানুষকে জব্দ করতে जहां जहां गया हूं, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। এবার কথা হচ্ছে দুজনেই কনফিডেন্ট সরকার গড়ার ক্ষেত্রে। আমি শক্তিদার কাছে একটু আসি। শক্তিদা, এই মানে যে কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি, মানে অম্বরীশদার দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট, প্রধানমন্ত্রী কনফিডেন্ট, নিশ্চয়ই চার্লস দাও দাবি করবেন, কি মনে হচ্ছে? দেখো এবারে আমরা তো গণৎকার নই, প্রেডিকশন এক একজন এক এক রকমভাবে করে। গ্রাউন্ড লেভেলে, জিরো লেভেলে গিয়ে প্রেডিকশন করা বা এক্সিট পোল যেটা দেখাচ্ছে, আমি কোনোটার সঙ্গেই একমত নই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 230টা আসনে আসবে, প্রধানমন্ত্রী বলছেন 4 মেতে উনি যা পশ্চিমবাংলায় সভা করে যা মানুষের সমাগম দেখেছেন, উনি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। বিজেপির প্রধানমন্ত্রী এরকম কথা বহুবার বলে, কোনো সময় বলে আমি 400 আসন পাবো, পায় না। বিজেপির প্রধানমন্ত্রী বলে যে আমি বছরে 15 লক্ষ টাকা করে ব্যাংকে অ্যাকাউন্ট ঢুকিয়ে দেবো, করতে পারে না। 2 কোটি চাকরির কর্মসংস্থান করতে পারে না। কোন প্রতিশ্রুতিটা প্রধানমন্ত্রী রাখতে পেরেছে? আর এদিকে তৃণমূল কংগ্রেসের এই যে বারন্ত 2000 থেকে 2005 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সঙ্গে আঁতারটা না করতেন, তাহলে পশ্চিমবাংলার মাটিতে
বিজেপি নামক রাজনৈতিক দলটার কোনো বিস্তার ঘটতো না। কিন্তু মুশকিল হচ্ছে শক্তিদা, আপনার দলের নেতা বলছেন যে বিজেপি এবার ভোট পাবে প্রচুর। অধীর রঞ্জন চৌধুরী একটা রিয়াকশন দেখাই, তাহলে এই বিষয়টা স্পষ্ট হবে। যদি 40টা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পান, তাহলে বিরোধীরা পাবে 60টা ভোট, আর তার মধ্যে বেশি ভোট পাবে বিজেপি, বলছেন অধীর চৌধুরী। এটা আমি জানি না কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তারা কিভাবে দেখছেন বিষয়টাকে, কিন্তু অধীর চৌধুরীর মতো একজন রাজনীতিবিদ যখন এই কথা বলেন, তখন তার তো ডেফিনেটলি গুরুত্ব দিতেই হয়। দেখুন, একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। মমতা ব্যানার্জি 30টা ভোট পায়, বিরোধীরা 70টা ভোট পেয়েছে। সেই 70টা টুকরো হয়েছে, ফ্র্যাগমেন্টেড হয়েছে, তার মধ্যে অনেকে ভাগিদার আছে। সবগুলোকে মোকাবেলা করে এককভাবে মমতা ব্যানার্জির ভোটের থেকে বেশি ভোট সিট অনুযায়ী কারা পাবে, সেটা কিন্তু জটিল অঙ্ক। এবার না দেবরতী, আমি শুনলাম তুমি যেটা বললে, আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বার প্রাক্তন এলওপি যে কথাটা বলেছেন, কথাটা খুব পরিষ্কারভাবে বলেছেন যে মমতা যদি 40টা ভোট পান, 60টা পাবেন বিরোধীরা বলতে বিজেপি একা নয়। না না না, উনি তো বক্তব্যের শুরুতেই বলছেন যে বিজেপি বেশি ভোট পাবে। না, বিজেপি এই কথা একবারও বলেনি। আরেকবার চালাই তাহলে, হ্যাঁ, শোনাই দেখান, আরেকবার, দেখান, একদম শুরু থেকে আরেকবার একটু শুনবো অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, দেখুন। একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মানুষের ভোট বিজেপিতে গেছে, একটা পার্সেন্টেজ তো বিজেপির দিকে গেছে। সেই ভোটটা লেফটেরও হতে পারে, সেই ভোটটা তৃণমূলের বিক্ষুব্ধদের হতে পারে। তারপরেও যে ঘটনাটা বলেছেন অধীরবাবু, যে বলেছেন এটা একটা জটিল অঙ্ক। এই যে 30%, 70% বা 40%, 60%, এখানে একা বিজেপি দাঁড়ায়নি। এখানে অন্যান্য রাজনৈতিক দল আছে, কংগ্রেস আছে, লেফট আছে, আইএসএফ আছে। সুতরাং ভোটটা একা বিজেপির দিকে টার্ন নেবে, এটা ভাববার কোনো কারণ নেই। আর এই প্রেডিকশান বহুবার ভুল প্রমাণিত হয়েছে, বহুবার। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেবার লাস্ট ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন, সেবার ভারতবর্ষের সমস্ত এক্সিট পোল দেখিয়েছিল যে কংগ্রেস ক্ষমতায় আসছে না, ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতায় আসছে না। তাদের সমস্ত ধারণাকে মিথ্যা প্রমাণিত করে ইউপিএ গভর্নমেন্টই তৈরি হয়েছিল। তাই এখানে বিজেপি যদি ভাবে যে তারা 400 আসন পেয়েছে, কেউ যদি এখানে এসে বলে যে তার বিদায় বার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, শুভেন্দুর বডি ল্যাঙ্গুয়েজ কি খুব একটা ভালো? এখানে আমার কথা হচ্ছে রাজনৈতিক যে শিষ্টাচার, রাজনৈতিক যে কথাবার্তা কে রেখেছেন ভালো? কেউ গঙ্গাবক্ষে ভ্রমণ করেছেন, কেউ সারা ভারতবর্ষের সমস্ত বিজেপির নেতা মন্ত্রীদের ওয়ার রুম খুলে এখানে বসিয়ে রেখেছেন। আজকে তিনি বলছেন যে আমি বিশ্বাস করি যে 4 মে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে আসতে হবে। আমি এই কথা বিশ্বাস করি না, কারণ আমি গণৎকারণ। এখানে একটু আপনাকে বিরত করব। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যে গণনা কেন্দ্রগুলোতে রাত জাগার কথা বলছেন। মানে উনি নিজেও থাকবেন, ওনার যারা সহকর্মী রয়েছেন, দলের অন্যান্য সদস্য রয়েছেন, তাদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন। একটা ব্রেক নেব, খুব শার্প বিরতির পর ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য আপনাদের শোনাবো, এবং এই নির্দেশ আসার পরে তার দলের তরফ থেকে কী কী কর্মসূচি বা কী পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখাবো, সেই ছবিও। একটা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো, এবং আমি সব 294টা কেন্দ্রে, 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিং এ যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। এই বার্তা আসার পরেই দলের যারা সৈনিক তারা নেমে পড়েছেন রাস্তায়। আর এই মুহূর্তে একটু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের ছবি আপনাদের দেখাবো, যেখানে তার
সতীর্থরা, কুণাল ঘোষকে দেখতে পাচ্ছি, শশী পাজা, তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। দেখি একটু কি বলছেন। নির্দিষ্ট প্রতিনিধিদের তো নেওয়া যাবে। Without any witness, আপনি খুলে দিলেন, আমরা without any witness, আপনারা স্ট্রং রুম খুলেছেন, উইদাউট এনি উইটনেস আপনারা ব্যালট বাক্স থেকে ব্যালট বার করেছেন এবং সেই ব্যালট ওখানে যারা আছে তাদের হাতে ঘুরছে। ওখানে কারা আছে আমরা জানি না, কারণ চেহারাটা পরিষ্কার ভাবে আইডেন্টিফাইড হচ্ছে না, বাট এটা বোঝা যাচ্ছে কয়েকজন লোক মাটিতে বসে হাতে হাতে ব্যালট ঘুরছে। পরিষ্কার আপনারাও দেখতে পাবেন, আমরা তো ভিডিও দিয়েছি, আপনারা সিসিটিভির ফুটেজটা দেখুন, আর ওটা ওদেরই বসানো সিসিটিভি। আপনারা ইলেকশন কমিশনকে এর ব্যাপারে অবহিত করেছেন? আমাদের পার্টি থেকে করা হবে। এখান সব বলা হয়েছে পার্টি। ইলেকশন কমিশনের এটা কোথায় গেল? মেল করে বলা হয়েছিল খোলা হবে। আচ্ছা, এই পুরো নির্বাচনটা, আমি একটু চার্জ আপনার কাছে আসি, পুরো নির্বাচনটাই বিভিন্ন রকমের পাহারার মধ্যে হচ্ছে। মানে বিস্ট নিয়ে আসা হচ্ছে, সাজোয়া গাড়ি, কেন্দ্রীয় বাহিনী, তাদের একরকম পাহারা। এখন তো দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা ওই বাইরে, কেন্দ্রগুলোর বাইরে বসে পড়েছেন, সেখানে একরকম পাহারা। এই মানে এটার মানে কি? না, প্রথম কথা, আপনি সাজোয়া গাড়ির কথা বললেন, তাহলে কি হবে? সাজোয়া গাড়ি না এলে কি পালকি আনবে নাকি? নাকি ওই বর বউ যখন বিয়ে করতে যায় ফুল দিয়ে সাজিয়ে গাড়ি নিয়ে এই তৃণমূলের গুন্ডাদের বাঁচাবে? মাফিয়ারাজ কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গ হয়ে গেছে ডেন অফ জিহাদি, সাজোয়া গাড়ি টানতেই হবে। বেসিক ব্যাপারটা দেখতে হবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। আর একটু আগে এদের কথা বলছেন দাদা, কিন্তু যখন আপনারা এই কথা বলছেন তখন তো তৃণমূল কংগ্রেস এইটা আবার পাল্টা বলছে যে তাহলে পেহেলগাঁওতে কোথায় বিষ? দাঁড়ান, পশ্চিমবঙ্গ ইলেকশনের কোনো সম্পর্ক নেই। না, মানে ওইখানে বেশি প্রয়োজন নয় কি? এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন এসে, আমি জাস্ট এইটা একটু উত্থাপন করলাম আপনার কাছে। এবারে আসি হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ প্রকাশ করছেন ইভিএমে চেঞ্জ হবে, একটু আগে এরাও বসে আছে, ও নাটক করছে ওখানে বসে বসে। যাই হোক, আসলে এরা বুঝতে পেরেছে যে ওরা হেরে গেছে, এখন চেঁচামেচি করে লাভ নেই। আপনাদের বিরুদ্ধে মানুষের যে রায় সেটা অলরেডি ইভিএম বন্দি হয়ে গিয়েছে, মানুষ আপনাদের অলরেডি পরিত্যাগ করেছেন, তার ফল 4 মে দেখতে পাবেন। বেশ, আমি আর একটা কথা মনে রাখতে হবে যে একজন সাধু তার চোখ দিয়ে যখন জগৎকে দেখে, সে সাধুই দেখে সবাইকে। আর যারা চোর তারা মনে করে তারা সবাই চোরকে চোরই দেখে। তো এরা যেহেতু নিজেরা চোর, নিজেরা মাফিয়া, ওই জন্য ওদের চোখে সবাই চোর। আচ্ছা, এই আমি যেটা তখনও বলার চেষ্টা করছিলাম, এই এতগুলো হিংসার ঘটনা ভোট হয়ে যাওয়ার পরে পরপর ঘটছে, এটা কেন মনে হচ্ছে আপনাদের? দেখুন, আপনি যদি স্বাধীনতার পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন দেখে থাকেন, এটা মনে রাখতে হবে যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে শান্তির নির্বাচন হয়েছে। এটা আমি বলছি না, সুপ্রিম কোর্টও পরিষ্কার বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে ফার্স্ট ফেজ অফ ইলেকশন যেটা হয়েছে, সেখানে উনি বলেছে যে ডেমোক্রেসি স্ট্রেংথেন হয়েছে। বলছে সিটিজেন্স এক্সারসাইজ দেয়ার রাইট টু ভোট উইদাউট এনি ফিয়ার অ্যান্ড ভায়োলেন্স। এটা সুপ্রিম কোর্ট বলছে, এটা তো আমি বলছি না, বিজেপি বলছে না। অতএব মানুষ চাইছিল একটা শান্তিপূর্ণ নির্বাচন, যেটা নির্বাচন কমিশন করে দেখিয়েছে। এতে তৃণমূলের আপত্তিটা কোথায়? তৃণমূলের আপত্তি একটা জায়গায়, ওরা বুথ দখল করতে পারেনি, ওরা কারচুপি করতে পারেনি, ওরা মারপিট করতে পারেনি। আর তৃণমূলের সবচেয়ে বড় আপত্তির জায়গা যেটা আমরা দেখে এসেছি, কোনো মায়ের কোল এবার খালি হয়নি, সমস্যাটা ওইখানটায়। অম্বরীশদার কাছে আসবো সরাসরি। অম্বরীশদা, এই মানে এইরকম পাহারা দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে আপনাদের? চাঁদবাবু বলছেন তো রাইট টু ভোটের জায়গা থেকে এই যে ওনারা অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে পার্সেন্টেজ অফ ভোট এমন ভাবে হয়েছে যে সেটা সুপ্রিম কোর্ট বলেছে রাইট টু ভোট, মানুষ তাদের যে অধিকার সেই অধিকার প্রয়োগ করেছে। অ্যাকচুয়ালি এই যে হিসেবটা যদি বলা যায়, প্রশংসা করেছে সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশনের প্রশংসা করেছে। আপনারা তো সুপ্রিম কোর্ট মানেন না, আপনাদের সুপ্রিম কোর্ট তো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটাও দেখতে হবে যে আজকে 27 লক্ষ মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার এই ভারতীয় জনতা পার্টি তারা ষড়যন্ত্রমূলকভাবে এই ভোটাধিকার, মানুষের ন্যায্য যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কেড়ে নিয়েছে। আবার ভুল করছেন, এসআইআর করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এসআইআর ভারতীয় জনতা পার্টি করেনি, এসআইআর বিজেপি করেনি, এসআইআর করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। জনতা পার্টি ওনার কথা বলার সময় থেকে কথা বলছেন, হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির, আমি তো ওইটাই বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা কোথায়? এই বিগত প্রায় 15 দিন ধরে ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতৃত্বদের তো খুঁজেই পাওয়া যায়নি। সামনে ছিল কারা? সামনে ছিল হচ্ছে সেন্ট্রাল ফোর্স, সামনে ছিল হচ্ছে ইলেকশন কমিশনের বহিরাগত সমস্ত অবজারভার, জেনারেল অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার, পুলিশ অবজারভার, সেই সমস্ত মানুষগুলোকে সামনে রেখে ভোট বৈতরণী, ওই যে সাজোয়া গাড়ি দেখা যাচ্ছে, সাজোয়া গাড়িকে সামনে রেখে বাংলার মানুষের সামনে যেটা প্রতিপন্ন করতে চেয়েছে যে একটা মানে রে 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 ভাব, সেইটা বাংলার মানুষ কোনোভাবে ভালোভাবে নেয়নি এবং মিলিয়ে নেবেন। তার উত্তর 4 তারিখে পেয়ে যাবেন। Percentage of vote of TMC will be greater than বাংলার মানুষ percentage of vote of all বাংলার মানুষ opposition. কিভাবে নিয়েছে তার উত্তর 4 তারিখে পেয়ে যাবেন। যে পার্সেন্টেজ অফ ভোট থাকবে তার থেকে টিএমসির পার্সেন্টেজ অফ তাহলে ভোট 4 তারিখ তার পর্যন্ত থেকে wait করা বেশি উচিত, থাকবে। কোনো এটুকু comment মেনে করা নেবেন। উচিত না। এক্সিট পোলের হিসেবে আমি একটু থামাই, এখানে আমি আসবো আবার আলোচনায়। আমি একটা কথা বলবো, আমি আসবো, দাদা আসবো। বিজেপিকে একটা ব্রেক নিই, বলে একটা ব্রেক নিয়ে আমি আসছি, একটা ব্রেক নিয়ে ফিরে এসে কুণাল ঘোষের একটা রিয়াকশন দেখাবো আপনাদের। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই যে এত পার্সেন্টেজ অফ ভোট, এটা কিসের ইঙ্গিত, কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের একটা বিরতির পর, সঙ্গে থাকুন। পার্সেন্টেজ অফ ভোট নিয়ে কারা কত কি চর্চা করছেন আমি বলতে পারবো না। আমি নিজে 18ই ডিসেম্বর 2025 মাস আগে আপনাদের সামনেই অঙ্ক কষে বলেছিলাম এবার পার্সেন্টেজ অফ ভোট বেশি হবে। এর সঙ্গে তৃণমূলের মানে তৃণমূল কম ভোট পাবে এর কোনো সম্পর্ক নেই। আমরা বলছি যত বেশি ভোট তত জোরালো প্রত্যাবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদম সোজা অঙ্ক। আগে 100 জন স্টুডেন্ট থাকলে 75 জন পরীক্ষা দিয়েছেন, এবার 90 জন স্টুডেন্ট 75 জন পরীক্ষা দিয়েছেন, ফলে পার্সেন্টেজ বেশি হবে। যারা মৃত, যারা স্থানান্তরিত বা ঠিকানা পরিবর্তন করেছেন, তো 2002 সালের পর এতদিন বাদে তাদের নামগুলি বাদ গেল, তারা তো ভোট দিতেন না। অর্থাৎ আমাদের ভোটের পার্সেন্টেজ অ্যাভারেজ হতো 75% বা 80%, 20% তো মানুষ ভোট দিতেন না, তো সেই নামগুলো বাদ গেছে। যারা বৈধ ভোটার বাদ গেছে, আমরা সেইটা নিয়ে লড়াই করছি। কিন্তু যারা প্রয়াত, যারা ঠিকানা চেঞ্জ করেছেন, তো ফলে সেখানে পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, এটা সরল পাটিগণিত। এটার সঙ্গে তৃণমূলের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের জয় যতটা ছিল ততটাই থাকবে এবং তার থেকে বাড়বে। এবার এখন যেটা দাঁড়ালো বিষয়, সেটা হচ্ছে যে এই যে ভোটিং পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ কি এটা ইঙ্গিত করছে যে রাজ্যে পরিবর্তন হচ্ছে নাকি প্রত্যাবর্তন হচ্ছে? কিভাবে দেখা হচ্ছে বিষয়টি, সেটা নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো। কিন্তু একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে বেহালার এই ঘটনার পরে কিছু রিয়াকশন আমাদের কাছে এসছে। আমি ওটাতে যাওয়ার আগে একটু দেখাতে চাইবো রত্না চট্টোপাধ্যায় কি বলেছেন, যিনি আক্রান্ত হয়েছেন, তার কি প্রতিক্রিয়া, এবং পাশাপাশি ফিরহাদ হাকিম কি বলেছেন, দেখুন। মানুষ খুব শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কিন্তু 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইন্দ্রনীল খাঁ এবং মৈনাক চ্যাটার্জি, যারা বেহালা নেতৃত্ব এবং বেহালা পশ্চিমের যিনি টিএমসি প্রার্থী, তাদের নির্দেশে ইভিএম চুরি করতে এসছে। বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে। তিনি হচ্ছে ওরা প্রথমে আমাদের একটি ছেলেকে এবং একজন সিনিয়রকে ধরে বেদম মারে। ওরা মানে ভারতীয় জনতা পার্টির লোকেরা। আমার মনে হয় যে এটা আইন শৃঙ্খলা দেখাটা পুলিশের কাজ এবং পুলিশ করবে। এই রিসেন্টলি যে গন্ডগোলটা হয়েছে, কালকে এটা বেহালায় হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এরকমভাবে মেরেছে যে আমি সকালে গেছিলাম হসপিটালে দেখতে, আরেকটা ছেলের অঞ্জনকে, আর আরেকটা ছেলের স্কাল অপারেশন হয়েছে, ওকে এখন দেখতে দিচ্ছে না। এটা অত্যন্ত নিন্দনীয় যে কোনো কারণ ছাড়া শুনলাম যেটা, যে হঠাৎ গিয়ে দেখার পরে রেজাল্ট কি বলে ওটাকে। শ্রমিক ভট্টাচার্য পাল্টা কি বলেছেন, দেখুন। বিজেপির এত শক্তি হয়ে গেছে ভাবলেও আর ভালো লাগে। তবে এ ধরনের মারামারি, মাথা ফাটাফাটির মধ্যে আমরা নেই। ও তৃণমূলের মাথা ফাটিয়েছে। এবং 4 মে আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যও তারা যেন উপযুক্ত কিছু ব্যবস্থা নেয়। আজকে একটা জনস্বার্থ মামলা মহামান্য কলকাতা হাইকোর্টেও করা হয়েছিল, কিন্তু সেই মামলাটি সেইভাবে গ্রহণ করা হয়নি। তার কারণ এটির কোনো সারবত্তা নেই।
মানে মহামান্য কলকাতা হাইকোর্ট কথা বলছে যে অভিযোগগুলো নিয়ে ওই ব্যক্তি গিয়েছেন সেই রকমটা এই মুহূর্তে মনে করার বা এই মামলা গ্রহণ করার কোনো সারবত্তা নেই, কারণ এমনটা কিছু হয়নি। হিংসা নিয়ে কথা বলছিলাম, 92% কাছাকাছি ভোট, সেখানে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল অশান্তির ঘটনা ঘটেছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এই বাংলাতেই এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে। ফলে এবারের ছবি আর অন্যান্যবার নির্বাচনের ছবি একেবারে আলাদা। নির্বাচন কমিশনকে তার জন্য সত্যি হ্যাটস অফ। আমি জানি না শক্তি দ্বারা কীভাবে বিষয়টাকে দেখছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কাটাছেঁড়া করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেসের তরফ থেকেও কিছু এই ধরনের মন্তব্য এসেছে কমিশনের ভূমিকা নিয়ে। আজকে যখন সুপ্রিম কোর্ট বা মহামান্য কলকাতা হাইকোর্ট এগুলো বলছে, তখন আপনাদের কি রিয়াকশন? নির্বাচন কমিশন যেটা করেছে, আমাদের তো প্রথম থেকে বলেছিলাম যে বৈধ ভোটারের নাম থাক, অবৈধ ভোটাররা বাদ যাক, ডুপ্লিকেট ভোটাররা বাদ যাক, ট্রান্সফার ভোটাররা বাদ যাক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রথম থেকেই রোহিঙ্গা বাংলাদেশি এই কথাগুলো বলে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিনা কারণে বারবার বিভিন্ন লজিক্যাল কমিশনকে এই কথাটা বলেছিল, মানে আমার ঠিক মনে পড়ছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আলটিমেট ব্যাপারটা তো কোর্টের কাছে গেল। একটা সাংবিধানিক মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটা ভার্ডিক্ট দিল সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রিটায়ার্ড জাজদের নিয়ে তাদের একটা বোর্ড গঠন করতে হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, তাদের মধ্যে যারা যোগ্য তারা এবার ভোট থেকে বিরত হলো। প্রায় 91 লক্ষ লোকের নাম বাদ গেল। একটা কথা হচ্ছে এই যে গণতন্ত্রে ভোটাধিকারটা মানুষের অধিকার, সেখানে রাজার প্রজার যদি সম্পর্ক হয় তাহলে ব্যাপারটা ঠিক নয়। আগেও আগে ছিল আইআর, হঠাৎ এইবার একটা শব্দ যোগ হলো SIR, ইন্টেন্সিভ রিভিশন 92, 93, 2003, 2004, মাঝখানে কোনো জনগণনা নেই। হঠাৎ 3 মাস আগে SIR বলে একটা কথা প্রয়োগ করে মানুষকে যে হয়রানির মধ্যে, সবাই তো আর শিক্ষিত নয়, সবাই তো দস্তা করে নিজেদের বাপ ঠাকুরদাদার দলিল রেখে দেয় না, এটা তো বাস্তব। সেই জায়গায় আমাদের বক্তব্য একটাই, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, তাতে যে দল নির্বাচনে জিতবে সেটাকে মেনে নেওয়াই গণতান্ত্রিক দলগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত। আমি এই বিষয়টা একটু আপনার কাছে জানবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলছেন যে রাত্রিবেলা পাহারা দিতে হবে, এই যে কেন্দ্রে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের ছবি আমরা দেখাচ্ছিলাম, আপনাদের এরকম কোনো আশঙ্কা রয়েছে? না, ব্যাপারটা কি, এই যে বিজেপি কর্মশালা করছে, বিজেপি কি করছে? আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, বিজেপিও করছে। কাউন্টিং একটা, যারা এজেন্ট হয় তাদের একটা 17C ফর্ম দেওয়া হয়, ঠিক ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার তাতে মেল ফিমেল EVM নাম্বার সমস্ত কিছু রেকর্ড করা থাকে এবং ওইগুলো নিয়ে কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে পৌঁছায়। আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তো বলেইছেন যে এরকম বহু ঘটনা আছে যে আজকে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পরও রেজাল্টটা পাল্টে যায়। সেই জন্যে সাবধানতা গণনা চলাকালীন প্রত্যেকটা রাজনৈতিক দলই করতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গত কয়েকটা নির্বাচনে যে অত্যাচার, বুথ দখল, বুথ জ্যাম করা, সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া, এগুলো বন্ধ হয়েছে, এগুলো মানুষ সাধুভাবে মেনে নিয়েছে, সেখানে আমাদের বক্তব্য নেই। তাহলে অমরিশদার কাছে একবার যাই, যে এটার প্রয়োজন কেন করছে? দেখুন, সাবধানের তো মার নেই, এবং আমরা মানে এতদিন তো আপনাদের মনে হয়নি এরকম কিছু, এতদিন আপনাদের মনে হয়নি, অনেক নির্বাচনই তো হয়েছে। দেখুন, প্রত্যেক নির্বাচন, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে নেত্রী আজকে নতুন করে বলেছেন, তার কথা তিনি যখন সর্বসমক্ষে রেখেছেন তখন তিনি এই পয়েন্টটাও রেখেছেন। তো সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা বলছি যে আমরা কিন্তু এবার নতুন নয়, প্রত্যেক নির্বাচনে, এর আগে 24-এ যখন নির্বাচন হয়েছে, তার আগে যখন আমাদের 21-এর নির্বাচন হয়েছে, তার আগে 16 নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে কিন্তু এই ধরনের যে যখন কাউন্টিং মানে সমস্ত EVM যখন স্ট্রং রুমে চলে যায়, স্ট্রং রুমে যাওয়ার পর সেইখানে একটা ধারাবাহিকভাবে সেইখানে কিন্তু পাহারার ব্যবস্থা থাকে।
এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যারা আমরা রাজনৈতিক দল, যারা আমরা ভোটগুলো করি। সেখানে বিজেপিরও লোকজন থাকে, সেখানে কংগ্রেসেরও পারলে যদি তারা দিতে পারে তাহলে তাদেরও লোকজন থাকে, টিএমসির তো থাকেই। তো সেইখানে এইটা কোনো নতুন কোনো বিষয় নয়। তবে আমরা এই সাবধানতাটাই নিচ্ছি যে যেভাবে করে এই নির্বাচনে মানে যে অবজারভারদের বাইরে থেকে নিয়ে এসে সেন্ট্রাল ফোর্সকে প্রোঅ্যাক্টিভ ভাবে ব্যবহার করে যেভাবে করে ভোট করার মানে একটা প্রক্রিয়া হলো, চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলো ফ্রম এসআইআর মানে পিরিয়ড টিল নাও। তো এই সময়ের মধ্যে এই সমস্ত কিছু দেখে আমরা আরেকটু সাবধান হলে আপনাদের তো কারো মানে ক্ষতির কিছু নেই। অমরেশদা, একটা বিষয় এখানে জানতে চাইবো আপনার কাছে, বেশ কিছু জায়গা থেকে এই যে অশান্তি বা গন্ডগোলের খবরগুলো আমরা পাচ্ছি, সেখানে এতদিন যে অভিযোগগুলো উঠেছে মূলত শাসক দলের বিরুদ্ধে, লাগাতার আন্দোলন, লাগাতার যে আক্রমণের ঘটনা বা ধরুন এই ধরনের মারধরের ঘটনা, বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে শাসক দলের বিরুদ্ধেই। এখন দেখা যাচ্ছে এই যে আমরা ভাটপাড়ার ছবি দেখছি, ভাঙড়ের ছবি দেখছি, এই এমনকি বেহালা পশ্চিমেও যে ঘটনা ঘটেছে বা আরও অন্যান্য জায়গায়, সেখানে শাসকও আক্রান্ত হচ্ছে, এরকম অভিযোগ আসছে। আমি আপনাদের চ্যানেলে কালকেও বলছিলাম যে সারাদিন ধরে কি দেখা গেল। সারাদিন ধরে দেখা গেল যে নওশাদ সিদ্দিকী একটা বুথে দৌড়ে বেড়ালেন, কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পেছনে তাড়া করলেন। আরাবুল ইসলাম একটা জায়গায় দৌড়ে বেড়ালেন, শুভেন্দু অধিকারী ভবানীপুরের কিছু বুথ ধরে, ওয়ার্ড ধরে তিনি দৌড়ে বেড়ালেন। মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে দৌড়ে বেড়ালেন, মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে দৌড়ে বেড়ালেন, সারা রাত বেরিয়েছেন। আতঙ্কগ্রস্ত সারা রাত ঘুমলেন না, বলুন একবার। না, সেটা আতঙ্ক নয়, সেটা আতঙ্ক নয়, কর্মীদের জন্য কনসার্ন, বাংলার মানুষের জন্য কনসার্ন। তার আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 3টার সময় বেরোতেন ভোট দিতে, প্রেস কনফারেন্স করে বাড়ি চলে যেতেন। বাহিনীকে ব্যবহার করে যেভাবে করে অনৈতিকভাবে অযথা যেখানে সেখানে হুমকি দেওয়া, এই ট্রাবল মঙ্গার একটা শব্দ তারা ব্যবহার করছেন এবারের নির্বাচনে খুব বেশি বেশি করে। ট্রাবল মঙ্গার এই নাম দিয়ে তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব কোন অঞ্চলে কে নেতৃত্ব দেয়, বিজেপির কাছে লিস্ট রয়েছে, বিজেপি সেই লিস্ট তাদের সেন্ট্রাল অফিসে পাঠাচ্ছে, সেই সেন্ট্রাল অফিসের লিস্ট চলে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কাছে, তারা লোকাল পুলিশকে নিয়ে জোরপূর্বক সেই সমস্ত নেতৃত্বদের বাড়িতে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা অযথা হেনস্থা, অযথা তাদেরকে তাড়া করা, অযথা বিভিন্ন জায়গায় তাদেরকে হ্যাকেল করা, তুলে নিয়ে আসা, অ্যারেস্ট করা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সেই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত এই কটা দিন ধরে ঘটেছে। যেটা বলছিলাম যে বারবার করেই কিন্তু এই যে সামনে যে ইলেকশন কমিশনকে রেখে বা সেন্ট্রাল বাহিনীকে রেখে ভোট করার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজেপি গেছে, বিজেপি আসলে বুঝে গেছে যে তারা ক্ষমতায় আসতে পারছে না। আচ্ছা, এই পার্সেন্টেজ অফ ভোট, মানে আমি এই 92% ভোট, এটা কি কারণে পড়লো বলে মনে করছেন আপনারা? আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। একটা বুথ ধরুন 1000 ভোটার, সেই 1000 ভোটারের মধ্যে 2024 পর্যন্ত ধরুন সেখানে পোল হয়েছে 800 সামথিং, 810 কি 15 এরকম পোল হয়েছে। সেই পোলটা যখন এই এসআইআর হয়েছে, সেখানে দেখা গেছে যে সেখানে 200 ভোট বাদ দিয়ে 800 ভোটার সেখানে অবশিষ্ট রয়েছে। সেই 800 ভোটের মধ্যে এবার পোল হয়েছে 790 বা 785 বা 787 88। এই যে পোলিং অর্থাৎ এই যে গ্যাপটা, টোটাল ভোট এবং মানে যেটা কুণাল ঘোষ যে ব্যাখ্যাটা দিলেন, একদম এটাই বাস্তব। আমরা তো একদম গ্রাউন্ডে রয়েছি, আমরা ভোট মানে প্রক্রিয়ার মধ্যে রয়েছি, আমরা বুথের চটিতে বসালো। তো সেইখানে আমরা এই হিসেবটা জানি, বিজেপি এইটাকে নিয়েই একটা আশাপ্রদ জায়গায় যাচ্ছে। তো সেইখানে তাদের কেন্দ্রীয় নেতৃত্বরা সম্ভবত খুব একটা আশাবাদী নয়। তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই প্রচার চলাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভোটের পরেও এখানে, ভোট পরবর্তী সময়েও এখানে কেন্দ্রীয় বাহিনী আমরা রাখবো। আমাদের এই জেলার থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বাবু তিনিও বলেছেন যে ভোটের পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। তো এতেই তাদের যে কনফিডেন্সের যে অভাবটা, তাদের সেই কনফিডেন্সের অভাবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আমি এখানে একটু থামাবো অমরেশ দাকে, কারণ আপনি একরকমের বলছেন ঠিকই যে কনফিডেন্সের অভাব এখানে বিজেপি নেতৃত্বে দেখা যাচ্ছে, কিন্তু একদম শুরুতেই চার্লস দা যে কথাটা বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো দীর্ঘদিনের রাজনীতিক এবং দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসা মানুষটা, তিনিও দলের ওপর ভরসা, আস্থা এগুলো রাখতে পারেননি। গতকাল আমাদেরও কিছু রিয়াকশন উনি দিয়েছিলেন, আমি এগুলো শোনাবো। একটা ব্রেক নিই, খুব দ্রুত বিরতির পর ফিরে এসে কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় শোনাবো।
খারাপ তো অনেক দিন থেকেই লাগছে, মাঠে নেই অথচ মাঠে থাকতে ভালো হতো। চাকরি ছেড়ে আসার পর থেকে প্রথম দিন থেকেই তো আমি বিধানসভার সদস্য ছিলাম। দল আমি একটা কথা বলি যে আমার হয়তো নানা কারণে আমার আশাভঙ্গ হয়েছে, কিন্তু মোহভঙ্গ হয়নি। আমাদের দল বা শাসক দল না বিরোধী দল কেউই এ নির্বাচনে কাজের ব্যাপার নেই, এ নির্বাচনে কারখানা করার ব্যাপার নেই, এ নির্বাচনে নতুন স্কুল করবার ব্যাপার নেই। শুধুমাত্র ভোটার তালিকা আর কোন সম্প্রদায় আমার সঙ্গে আছে আর কোন সম্প্রদায় আমার নেই, এটা একটা বেদনাদায়ক ঘটনা। পার্থবাবু তো ইনডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলে দেন কাজের ব্যাপার নেই, কাজ কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। কারখানার ব্যাপার নেই, কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় করবে। তো উনি তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করলেন। আশাভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়নি। মোহ কতদিন থাকবে বলে মনে হয়? দেখুন, পার্থবাবুর আশাভঙ্গ মোহভঙ্গ এগুলোর তো উত্তর আমি দিতে পারবো না। উনি বিজেপি করেন না ন্যাচিল, এগুলো তৃণমূলের বিষয়, তৃণমূল বুঝবে। প্রথম কথা মনে রাখতে হবে, আজকে পার্থবাবু বলছেন কালকে থেকে 4 মে থেকে দেখবেন এরকম সারি সারি নেতা তৃণমূল তো কোনো পলিটিক্যাল দল নয়, তৃণমূল হচ্ছে একটা ক্লাব। 4 তারিখের পরে তৃণমূলের এই ক্লাবটা উঠে যাবে। উঠে গিয়ে কি বিজেপিতে চলে আসবে? সেটা আমি কি করে বলবো, সেটা তৃণমূল ঠিক করবে। বেশ, আমি বলছি পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন নেতা, আমি অন্যান্য জায়গাগুলো ছেড়ে দিচ্ছি, আমি বিতর্ক, দুর্নীতিতে অভিযুক্ত হওয়া ইত্যাদি এগুলো ছেড়ে দিচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন রাজনীতিক, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তিনি যখন এই কথা বলেন তার দলকে নিয়ে, যিনি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি যখন এই কথা বলছেন আশাভঙ্গ হয়েছে, তখন এই দলটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি অ্যাসেসমেন্ট করা উচিত? আমি তো একটু আগে বললাম যে তৃণমূল দলটা তো কোনো দল নয়, এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে এবারে। কিন্তু দল নয়, তারা 15 বছর ক্ষমতায় আর এতগুলো বছর বিরোধিতায় থাকতে পারে। আর শুধুমাত্র যদি আপনাদের কথা অনুযায়ী কোম্পানি হয়। তৃণমূল দলটা হচ্ছে একটা ক্লাব, এই ক্লাব মানুষ তুলে দিয়েছে অলরেডি, মানুষ তাদের যা রায় দিয়ে দিয়েছে। 4 মে দেখবেন খেলা শেষ। অম্বরীশের কাছে আসবে, একটু অম্বরীশদার কাছে। অম্বরীশদা কিভাবে দেখবেন এই বক্তব্যকে চার্লসদার? সম্পূর্ণভাবেই উনি ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। ওই আপনার যে কথাটা বললেন কিনা যে তৃণমূল সম্ভবত কোনো টেকনিক্যাল এরার যদি পাওয়া যায়, আমাদের খুব বেশি সময় আর বাকিও নেই আলোচনার, যাই হোক চেষ্টা করবো অমৃতদার সঙ্গে কথা বলার। কিন্তু আমি আবার বলবো, পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন রাজনীতিক, তিনি যখন বলছেন আশাভঙ্গ হয়েছে, তখন কি অ্যাসেসমেন্ট এই দল নিয়ে? আমি জানি না, অবশ্যই একজনের মন্তব্যের ওপর তো দাঁড়িয়ে ভিত্তি করে এই কথাগুলো বলা যায় না, তাও একটু জানতে চাইবো। শক্তিদা, কীভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখো, শুভেন্দু অধিকারী 2020 সালের পরে এরকম আশাভঙ্গ হয়ে বিজেপিতে জয়েন করেছে। এটা নতুন কিছু ব্যাপার না। যারা শুধু রাজনৈতিক স্বার্থ নয়, ব্যক্তিগত স্বার্থে এ দল ও দল করে, এবং আমার কথা হচ্ছে একটা ইডিওলজি থাকলে আমি দল থেকে বসে যেতে পারি, আমার দলের বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি একবার এই দল একবার ও দল। পার্থবাবুর আজকে বলছেন যে আমার আশাভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়নি। তো মোহভঙ্গ আর আশাভঙ্গ দুটো ডিফারেন্সিয়েট, এটা শুভেন্দু অধিকারীও গেছে। সুতরাং এই কথা, আর যেটা বলছেন বিজেপির মুখপাত্র যে তৃণমূল কংগ্রেস একটা ক্লাব, আরে আমরা তো এটা প্রথম থেকেই বলছি যে আমাদের দল ভেঙে এই দলটা তৈরি হয়েছে, সেখানে সিপিএম, সেখানে বিজেপি সবাই মিলে গিয়ে যোগ দিয়েছে এবং 15টা বছর ধরে করে খাচ্ছে। আমরা এরই বিরোধী। আমরা তো বিরোধী কি, যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে পার্থবাবু কথা বলছেন সেই জায়গায় আমি সহমত পোষণ করি না। পার্থবাবু যদি বলতেন যে না, তৃণমূল দলটা আজকে দুর্নীতিগ্রস্ত। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এই কথাও বলছেন যে নির্বাচনের এজেন্ডা যা যা উনি বলছেন, আমরা প্রথম থেকেই বলছি একটা দল জাতীয় ধর্মীয় মেরুকরণ, আর একটা দল শুধু লুটতরাজ। এই দুটোর মাঝখানে আমরাই প্রতিশ্রুতি। অম্বরীশদার কাছে আসি। অম্বরীশদা, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, মাঝখানে কেটে গেছিল। মাঝখানে কেটে গেছিল। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির যখন কিছু বলার থাকে না তৃণমূল কংগ্রেস সম্বন্ধে, তখন এই ধরনের কথাগুলো, এগুলো আসলে প্রত্যেকের মুখে মুখে শোনা যায় যে তৃণমূল কংগ্রেস একটা দল নয়, একটা ক্লাব। আসলে যে তৃণমূল কংগ্রেস দল, এবং তৃণমূল কংগ্রেস যে ভারতীয় জনতা পার্টিকে লাগাতার বেগ দিয়ে চলেছে। আপনাদের দলের কোনো সংবিধান আছে? দেখান না। তৃণমূল কংগ্রেসকে যদি
আমাদের সংবিধান দেখান না, সবাইকে দেখান না। আমাদের মূল সংবিধান, আমাদের আদর্শ একটাই। আপনাদের মূল আমাদের সংবিধান আদর্শ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষের জন্য কালীঘাট। কাজ করা। মানুষ একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আস্থা রেখে বছরের পর বছর ধরে আমাদেরকে আস্থা রেখে আমাদেরকে ভোট দিয়েছে, আমরা জিতেছি। আমরা দায়বদ্ধ মানুষের জন্য কাজ করাতে। আমরা সেই জায়গা থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মানুষের কাজ করে থাকি। 365 দুটোই চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। আপনি গ্রামে আসবেন, আপনি গ্রামে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। সুখে রয়েছেন। আপনাদের যখন কথা থাকে না, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। বলুন না, আপনারা যে 5 বছরে 1 কোটি বেকারের চাকরি দেবেন বলেছেন আপনাদের ইস্তাহারে, বছরে 2 কোটি করে বেকারের চাকরি দেবেন বলে বলেছিলেন 2014 সালে। আজকে 12 বছর পার হয়ে গেল। বেশ, দেখা যাক। এই সবকিছুর হিসাব তো 4 তারিখ হবেই। আজকে সময় শেষ, এখানে শেষ করতে হবে অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।